শীতের এই সুন্দর ছুটির মরশুমে ভাবছেন তো কোথায় যাবেন? চলুন, অ্যাডভেঞ্চার উইথ বাঙালি বাবুর পক্ষ থেকে আমি শ্রীকান্ত আপনাদের একই দিনে সমুদ্রের সূর্যোদয় থেকে ও পাহাড়ের সূর্যাস্ত, এছাড়াও থাকবে সুরাডা ড্যাম, গভীর জঙ্গলে ভরা অরণ্য, বাবা সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির, সানসেট পয়েন্ট, ছোট বড় নানা রকমের ঝর্ণা ও সুদূর নর্থ ইস্টে থাকা লামা জাতির সেই মনেস্ট্রি ও তাদের জীবনযাত্রার নিদর্শন এই পূর্বঘাটে। আর সাথে দেখে নেব কোথায় থাকবো, কি করে যাব আর কি পাবো। তাহলে অ্যাডভেঞ্চার উইথ বাঙালি বাবুর পক্ষ থেকে আমি শ্রীকান্ত এসে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:20। তো আমরা স্টার্ট করলাম একটা নতুন জার্নিতে। পরে বলবো সেটা কোথায় যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করে লাস্ট আমরা প্রায় 200 কিলোমিটার পার করে আমরা দাঁড়ালাম খাবার জন্য, ব্রেকফাস্টটা করে নিতে। তো এই হচ্ছে আমাদের হোটেল লক্ষ্মী, ইন্ডিয়ান চাইনিজ ফুড পাওয়া যাবে। এই যে সবাই বসে গেছে এখানে একটু রেস্ট। এই যে আমাদের এতক্ষণ পঙ্কিরাজের সারথি ছিলেন শুভজিৎ, আমাদেরকে নিয়ে এলো এতটা কিলোমিটার। ব্রেকফাস্টের পর আমরা আমি শুভজিৎ চালাচ্ছিল ব্রেকফাস্টের আগে পর্যন্ত, এবার আমি ব্রেকফাস্টের পর থেকে ধরেছিলাম। প্রায় আমরা 150 কিলোমিটার এসে গেছি। এখন একটু রেস্টের জন্য দাঁড়িয়েছি এখানে। 200 কিলোমিটার হয়ে গেলে আমি আবার শুভজিৎকে দিয়ে দেবো। দুজন মিলে শেয়ার করে চালিয়ে আসছি, যেহেতু অনেক দূরের রাস্তা। দুপুরে অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 3:30 পার করে গেছে। তাই বারকুলের পান্থনিবাস থেকে আমরা মধ্যাহ্নভোজটা শেষ করব ভেবেছি। যদি কিছু পাই, অনেকটা টাইম তো চলে গেছে। এই হচ্ছে পান্থনিবাস। লাঞ্চের দিকে আমরা এগোবো, ওদের আলাদা পার্ট আছে রেস্টুরেন্টটা। পান্থনিবাসের মেনুগুলো দেওয়াই আছে বোর্ডেতে। এখানে অর্ডারটা দিতে হবে, অর্ডারটা দিয়ে আমাদের দেখতে হবে যে কী খাবার। অনেকক্ষণ অপেক্ষার পর খাবার এসেছে, দেখি কেমন খাবারের টেস্ট। এর আগেও আমরা পান্থনিবাসে খেয়েছি, যথেষ্ট ভালোই হয় খাবারের কোয়ালিটি। এবারে দেখা যাক এখানে কেমন আছে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম, সব সিঙ্গেলভাবে অর্ডার নেওয়া হয়। এখানে 5টা রাইস ছিল, 2টো আলু পটলের তরকারি ছিল, 2টো ডাল ছিল, আর মাছ ছিল। এখানে মাছ 2 পিস করে দেওয়া হয়, আর ডাল একটু দিয়েছে, আর পটলের তরকারি সিঙ্গেল করেছে। রেস্টুরেন্টের পাশেই গার্ডেন, আর তারপরে কিন্তু সেই সমুদ্র। দুপুরের মধ্যাহ্নভোজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম গোপালপুর বিচের উদ্দেশ্যে। হোটেল কর্তৃপক্ষের হাতে পায়ে ধরে একটা রুমের ব্যবস্থা করেছি। হ্যাঁ, সিঙ্গেল 4 বেডেড রুম, কিন্তু খুব ছোট রুম। তার মধ্যে আমাদের 5 জনকে থাকতে হবে অতি কষ্টে। আর যেহেতু সামনে এই 25শে ডিসেম্বর থেকে আপ টু 31 অবধি সমস্ত হোটেল বুক আছে। এই হলো আমাদের 1 কামরা বিশিষ্ট রুম, যেখানে 4 জনের সাথে একটি ম্যাট্রেসও দিয়ে দিয়েছিল 5 জন থাকার জন্য। এদিকটার একটা বারান্দা, এছাড়াও ওয়ার্ডরোব ও টিভি আছে, বাথরুমটাও ঠিকঠাকই ছিল। এখান থেকেই সি বিচ ও লাইট হাউসের দেখা মিলছে। এই হলো রাতের গোপালপুরের সি বিচ। এবার বলি আমাদের হোটেল নিতে একটু সমস্যা কেন হলো। একেই তো কোনো রুম পাওয়া যাচ্ছিল না, তার উপর হচ্ছে 5 জনই মেল পারসন। এর আগে হোটেলে অনেক আপত্তিকরজনক প্রবলেম হয়েছিল, তাই জন্যই তারা আমাদের প্রতি আস্থাশীল হতে পারছিল না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা তাদেরকে অ্যাসিওর করিয়ে রুমটা
পেয়েছি। এই হলো হোটেল বালাজি। আশেপাশে সমস্ত মানুষের থেকে যা জানলাম তারা এটাই সাজেস্ট করছিল আমাদের। মাশরুম, রুটি, ডিম ভুজিয়া আর মিক্স ভেজ নিয়েই আমাদের রাতের ভোজটা সম্পন্ন হলো। ঘড়িতে এখন 6:13 বাজে। গোপালপুরের সি বিচে সানরাইজ দেখতে এসেছি। একদম বিচ পুরো মোটামুটি ফাঁকাই। সূর্যোদয়ের এই অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে আমরা মোবাইলটিকে টাইমার ল্যাপসে বসিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে কিছু হোটেল ও তার নাম্বারও আমি এখানে সাজেস্ট করে দিলাম। এই মাঝে আপনাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, পুরী, দীঘা বা অন্যান্য বিচের মতন আপনি মেরিন ড্রাইভে গাড়ি নিয়ে গোপালপুরে আসতে পারবেন না। আপনার যদি হোটেল বুক থাকে তবেই আপনাকে গাড়ি নিয়ে অ্যালাউ করবে, না হলে আপনাকে বাইরে পার্কিংয়ে রেখে আসতে হবে। চারিদিক দিয়ে আপনার গেট দিয়ে ঘেরা আছে বিচের কাছে। এই হলো সেই অসাধারণ সুন্দর মুহূর্ত যার জন্য আমাদের শহরতলির লোককে আপ্লুত করে এখানে আসার জন্য। বিচের পাশে একটি সুন্দর লাইট হাউস আছে, যেটার প্রবেশ মূল্য এবং টাইম দুটোই দেওয়া আছে বোর্ডে, এখন বন্ধ। সূর্যোদয় অপরূপ সৌন্দর্য দেখেই আমরা চলে এলাম হোটেলের কাছে। এই হচ্ছে আমাদের হোটেল ব্লু হেভেন, যেটা আমরা কালকে রাত্রি বাস করেছি। আমাদের হোটেলের সামনেই কিন্তু একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, দেখি। জানি না কিসের মন্দির, দেখা যাক মন্দিরটা কি দেখতে পাই, কোন দেবী আছেন। বাহ, খুব সুন্দর একটা গম্বুজ প্যাটার্ন। এটা জানি না এটা কি বিষয় হয়। এখানে বেশ পাথর দিয়ে খোদাই করে নানা রকম মূর্তি আছে, আপনার দেবদেবী হবে। এই যে ছোট, আর এই হচ্ছে আমাদের ঠিক এই এর উল্টো দিকেই এই যে সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছি আমরা। বেশ নানা রকম শিল্পকলা, কারুকার্য এখানে প্রদর্শন পাচ্ছে, যাকে খুব সুন্দর মন্দির একটা। তাই এখন মন্দিরে যাওয়া যাবে। মন্দিরে মেন মন্দির প্রাঙ্গণের বাইরে একটা ছোট লক্ষ্মী মন্দির দেখতে পাচ্ছি। ছবিটা আছে বলে বুঝতে পারলাম, ঠিক সাউথের স্টাইলের মন্দির আমরা সহজে বোঝা যায় না। নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা গোপালপুর থেকে যে চলে যাব কিন্তু উপত্যকার দেশ, অর্থাৎ দারিংবাড়ি। দারিংবাড়ি যেতে যেতে আমরা যে সমস্ত টুরিস্ট স্পটগুলো পাবো সেগুলো দেখে নেব। তার মধ্যে যেমন হচ্ছে কুন্তেশ্বরী মন্দির, সুরাডা ড্যাম ও বাবা সিদ্ধেশ্বরী মহাদেবের মন্দির। বাকিগুলো ওখানে গিয়েই দেখা যাবে। পুরী আর গাড়ি, পুরীতেই এখন পেটটা ভরাই, তারপর দেখা যাবে। সবুজে ঘেরা মনোরম আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলেছি দারিংবাড়ির উদ্দেশ্যে। আমরা অলরেডি সুরাডা ড্যামে এসে গেছি। এখন সুরাডা ড্যাম ভিউ পয়েন্ট ও কুন্তেশ্বরী মাতার টেম্পল যেতে গেলে এইখান থেকে টিকিট কাটতে হবে। এই যে টিকিট काउंटर। क्या है, डैम का व्यू पॉइंट है ना? हाँ, ये व्यू पॉइंट है ऊपर और मंदिर है। मंदिर कुंटेश्वरी माता का मंदिर है ना ऊपर। कितना? टिकट कितना है? गाड़ी का 50 रुपया और और एक पर्सन का 5 रुपया। ठीक है। 5% और एक गाड़ी। 75। এই হচ্ছে সুরাডা ড্যাম ভিউ পয়েন্টের জায়গাটা। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট
জায়গা আছে, আমাদের গাড়ি ওখানে রেখে দিয়েছি। এবার দেখি কোন দিক দিয়ে যেতে হয় ঠিক জানি না, জিজ্ঞাসা করে নিতে হবে এটা আমাদের। সুরাডা ড্যাম ভিউ পয়েন্ট দেখার জন্য পায়ে হেঁটে 100 থেকে 150 মিটার যেতে হবে। এই হচ্ছে সুরাডা ড্যাম্পের ভিউ পয়েন্ট দেখার জন্য একটা বিল্ডিং আছে দেখতে পাচ্ছি, এখান দিয়ে উঠতে হবে, উপর থেকে পুরো ভিউটা আসবে। এই হচ্ছে সুরাডা ড্যাম, যেটা গুঞ্জাম জেলা, উড়িষ্যার গুঞ্জাম জেলা অবস্থিত। আর এটা 1896 সালে ব্রিটিশ তত্ত্বাবধানে এটা নির্মাণ করা হয়েছিল। এটাতে পদ্মা নদীর যে জল এখানে সঞ্চয় করা হয়, আর সেই জল সেচের দরকার পড়লে তখন মাঝে মাঝে ঋষিখোলা নদীতে ছাড়া হয়। এই হচ্ছে সেই ড্যাম, দেখুন। সুরাডা ড্যাম দেখে এবার আমরা এসে পৌঁছেছি বাবা সিদ্ধেশ্বর মহাদেবের মন্দিরে। মন্দিরের শিল্প ও কারুকার্য খুবই সুন্দর। মন্দিরের সামনে ভোলেনাথের একটা ষাঁড়ও আমরা দেখতে পাচ্ছি পাথরের। মন্দিরের চারপাশে অনেক ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে দূরে। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর ও মনোময়। সত্যি এটা যদি না আসতাম, এত সুন্দর পরিবেশটাকে খুব মিস করতাম আমরা। সিদ্ধেশ্বরী বাবা মন্দিরের পাশেই কিন্তু আরেকটি মন্দির আছে, যেখানে একটি হনুমানের মূর্তিও আছে বিশাল আকৃতি। এছাড়া 108খানা শিবের রূপ দেখানোর তারা চেষ্টা করেছেন, ও সেই রূপের নামও অনেক কিছু আছে, যেটা অন্য ভাষায় লেখার জন্য দরুন আমি পড়ে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, কিন্তু যেটা শুনলাম সেটা হচ্ছে শিবের নানা রূপের নাম এখানে লেখা আছে। আমার সামনেই যে টিনের সেটটা দেখা যাচ্ছে, সেখান দিয়েই কিন্তু কুন্তেশ্বরী মন্দিরে পৌঁছানো যাবে, যেখানে লক্ষ্মী, কালী ও সরস্বতীর মূর্তি দেখতে পাবো। কুন্তেশ্বরী মন্দির পৌঁছাতে গেলে কিন্তু আমাদের বেশ কিছু এরম সিঁড়ি পার করতে হবে। এই সিঁড়ি পার করতে বেশি অসুবিধাজনক নয়। পাহাড়ের ওপরে অবস্থিত এই মন্দির, খুব শান্ত ও নিরিবিলি একটা পরিবেশ। এই মন্দির কিন্তু 6টা অবধি খোলা থাকে এখানে। চলুন যেতে যেতে দারিংবাড়ি সম্বন্ধে কিছুটা গল্প করে নিই। দারিংবাড়ি অর্থাৎ উড়িষ্যা রাজ্যের কন্ধমাল জেলার একটি উল্লেখযোগ্য শৈলমোহ শহর। এখানে 63% স্কন্দ উপজাতির মানুষ বাস করে। স্থানীয় কুই ভাষায় দারিং শব্দের অর্থ হলো উপত্যকা, আর বাড়ি শব্দের অর্থ ঘর। সেই দিক থেকে দারিংবাড়ি হলো উপত্যকার বাড়ি। এবার বলি দারিংবাড়ি পৌঁছানোর আরও কয়েকটি রাস্তা। ভুবনেশ্বর থেকে 251 কিলোমিটার বাই রোড। যদি হাওড়া থেকে রেলপথে আসেন তাহলে আপনাকে ব্রহ্মপুর নেবে বা বেরামপুর থেকে নেমে গাড়ি করে 120 কিলোমিটার, এবং ফুলবনি থেকে 100 কিলোমিটার, এবং বালিগুড়া থেকে 50 কিলোমিটার, উদয়গুড়ি থেকে 58 কিলোমিটার দূরে কিন্তু এই দারিংবাড়ি অবস্থিত। ভোজ সেরে নেবো, তারপর আমরা কফি গার্ডেনের দিকে এগোবো। আর কেন উড়িষ্যা আসি বারে বারে? অনেকজন বলে যে কত উড়িষ্যায় যাবে, কত উড়িষ্যায় যাবে। হ্যাঁ, ভালোবাসি, তাই জন্য আসি। এই হলো হোটেল ড্যাজেল ফ্যামিলি রেস্টুরেন্ট। দারিংবাড়ি এসেছে আর এই হোটেলে খায়নি এমন লোক কিন্তু খুব কমই আছে। এটা এখানকার খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন। মেনু কার্ডে অনেক রকম আছে। চিকেন দিয়ে দাও। চিকেন তিনটে চিকেন, দুটো মটন। খাবার পাওয়া গেল, একটু বসতে হলো কারণ প্রচুর
ভিড় রেস্টুরেন্টে প্রচুর ভিড়। আমাদের একটু বসতে হলো, তাও এখন দুটো খাবার এসেছে, আমার এসেছে, অয়নের এসেছে, বাকিদের এখনো আসেনি, বসে আছে। কিন্তু অয়নের এত খিদে পেয়ে গেছে, অয়ন আগেই পেলাম আমরা। হচ্ছে আলু ভাজা, ডাল, আলু ভাতে, ফুলকপি ভাজা, চিকেন কষা। লাঞ্চ সেরে আমরা প্ল্যান একটু পরিবর্তন করলাম। কফি গার্ডেনের ভিড় দেখে আমরা সোজা মৃদুবান্দার দিকে এগোলাম। এখান থেকে মৃদুবান্দা ওয়াটারফলস কিন্তু আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা, ওই সামথিং কিছু মিটার আমাদের হেঁটে যেতে হবে, তারপরেই দেখতে পাবো। এখানে কিছু দোকানপাটও আছে, ভেষজ যেহেতু এখানে নানা রকম জিনিস পাওয়া যায়, সেগুলোই যেমন আদা, গোলমরিচ। সিঁড়ির স্টেপগুলো বেশ সুন্দর, নামা ওঠাতে কোনো অসুবিধা হবে না। এই ওখানে স্ট্যান্ড লাগা, তিনজনে দাঁড়াবো, স্ট্যান্ডটা লাগছে। পুরো চারিদিকে জঙ্গলে ঘেরা, তার মাঝে এই মৃদুবান্দা ওয়াটারফলস। কিছু মানুষ মনের আনন্দে এখানে বেশ স্নান করছে, দেখাই যাচ্ছে। দেখি একটু দেখে নিই। এই হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল, ছোট, চারিদিকে জঙ্গলে ঘেরা। হচ্ছে সানসেট ভিউ পয়েন্টের পার্কিং এরিয়া। আমরা এখানে চলে এসেছি, 50 টাকা করে লাগছে গাড়ি পার্কিংয়ের জন্য। দেখি সামনে গিয়ে, প্রচুর লোকজন তো এসে গেছে। একই দিনের সমুদ্রের সূর্যোদয় ও পাহাড়ের সূর্যাস্তের এই অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। এটা সত্যি আমার কাছে চিরকালের একটা বড় পাওনা হয়ে রইল। এই হচ্ছে রানী দুর্গা রেসিডেন্সি, যেখানে আমরা আজকে রাত্রি বাস করছি। আপনাদের অবশ্যই বলবো যে দারিংবাড়ির দিকে আসতে গেলে অবশ্যই ঘর বুকিং করে আসবেন। সমস্ত হোটেল বা যেখানেই থাকুন না কেন বুকিং করে আসবেন, না হলে এখানে খুবই প্রবলেম হয়। বিশেষ করে ফ্যামিলি নিয়ে এলে তো তাহলে আরও মুশকিল হবে, কারণ এখানে হোটেল সংখ্যা খুবই কম। ঠিক আছে, আর হচ্ছে আমরা সন্ধেবেলাতে একটা জায়গা পেয়েছি এখানে, তো এখানে কিছু টেন্ট পেয়েছি, সেখানেই এখন থাকবো আজকের দিনটার মতন। কালকে তো অন্য জায়গায় চলে যাব। তো আপনাদের দেখাচ্ছি এখানটা কীরকম পরিবেশটা। একটা কথা বলে রাখি, রানী দুর্গা রেসিডেন্সিতে কিন্তু খাবারের ব্যবস্থা নেই, আর দারিংবাড়ির সমস্ত হোটেলই কিন্তু খুব কস্টলি। তবুও তার মধ্যে যেগুলো খুবই চিপ অ্যান্ড বেস্ট, সেগুলোর নাম্বার আমি দিলাম। ডিনার করতে আমরা এখানেই এলাম, দার্জিলিংয়ে। সকালের লাঞ্চটাও আমরা এখানেই সেরেছিলাম। এখানে খাবারটা যথেষ্টই ভালো, মোটামুটি এর পপুলারিটি দেখছি ভালোই আছে। প্রচুর লোক সবসময় এখানে মজায় আনা থাকছে। এই রেস্টুরেন্টে থাকা এক কর্মচারীর গান দেখতে দেখতেই অয়নও তার প্রতিভাকে লুকিয়ে রাখতে পারলো না, এসে গান শুরু করে দিল। বেশ ভালোই লাগলো ওর লুকানো প্রতিভাটি দেখে। क्या नाम है? उपेंद्र कुमार साहब। उपेंद्र कुमार साहब, वाह। এই আমার সমস্ত ট্রাভেলার বন্ধুদের এটাই সাজেস্ট করব, দারিংবাড়ি এলে যেন তারা একবার হলেও ডাজেল রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া সম্পন্ন করেন। এই বলেই আমার প্রথম পর্বের ভিডিও শেষ করছি। সামনের পর্বে আরও অনেক কিছু সুন্দর কিছু জায়গা নিয়ে আসবো।